ঠিক আছে। সো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পূর্ববর্তী ক্লাসে এই পর্যন্ত আমরা পড়েছিলাম যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে, বললাম তা হোক, ওকে তোমরা খেতে দিও। এই জায়গা পর্যন্ত আমি ব্যাখ্যা করেছিলাম। আমরা আশা করছি যে আজকে গল্পের বাকি অংশ শেষ করতে পারবো। কারো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তাহলে এরপর দেখো, আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। অর্থাৎ লেখক যে জায়গাটাতে দেওঘরের যে জায়গাটাতে তিনি থাকছিলেন, যে বাড়িতে তিনি থাকছিলেন, সেই সেখানকার যে একটি বাগানের যে মালি, সেই মালির স্ত্রী মালিনী, ঠিক আছে, সেই মালিনী অতিরিক্ত খাবার সে আর কি গ্রহণ করত। তো যাই হোক, লেখক যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এটা তো স্বাভাবিক যে প্রতিদিনই তো কোনো না কোনো খাবার বেঁচে যায়, অর্থাৎ প্রতিদিনই খাবার বেঁচে যায়, এবং সেই খাবারটা যদি ওই যে লেখকের যে অতিথি, অর্থাৎ ওই যে কুকুরটা, তাকে যদি দেয়া হয়, তাতে তো কারো আপত্তি থাকার কথা না। কিন্তু লেখক আসলে এই বিষয়টি জানতেন না যে অতিরিক্ত খাবারের একজন অংশীদারি ব্যক্তি আছে। সেই অংশীদারি ব্যক্তি হচ্ছে ওই বাগানের যে মালি, সেই মালির স্ত্রী মালিনী। ঠিক আছে। কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। এই লাইনটা একটু মার্ক করে রাখবে অবশ্যই, কারণ এটা অনুধাবন প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে এখানে, যে কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি। মানে লেখক মনে মনে চিন্তা করেছিলেন যে যে বাড়তি খাবার, সেই খাবারটা তিনি কুকুরকে দিবেন, সেই খাবার কুকুরকে না দিয়ে সেই খাবার নিজের মানে গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করছিল হচ্ছে মালিনী, অর্থাৎ ওই মালির স্ত্রী। ঠিক আছে। এ কারণে সে আসলে অতিরিক্ত খাবার ওই কুকুরকে দিতে চাচ্ছিল না। আর এই বিষয়টি লেখক জানতেন না। তার বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। মানে যে স্ত্রীর কথা বলা হচ্ছে, মালির স্ত্রী, সেই স্ত্রীর সম্পর্কে এখানে লেখক বলছেন যে সেই মানে মহিলাটির, সেই নারীর বয়স কম, দেখতে ভালো, এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। মানে সে কোনো কিছু বাছ বিচার ছাড়াই, মানে খাবার বিষয়ে সে খুব আগ্রহী। বুঝতে পেরেছো? অর্থাৎ খাবার ব্যাপারে তাকে কোনো সাদাসাদি করতে হয় না, অর্থাৎ খাবার ব্যাপারে সে খুব আগ্রহী। চাকরদের দরদ তারপরেই বেশি। চাকরদের দরদ তারপরেই বেশি, অর্থাৎ যারা চাকর ছিল, যারা ওই বাড়ির কাজের লোক, তাদের একটু দরদ বেশি ছিল কার প্রতি? ওই মহিলার প্রতি। অতএব আমার অতিথি করে উপবাস। এ কারণে ঘটনা কি ঘটলো, যে লেখক আসলে এত কিছু জানতেন না। তিনি হয়তো ভেবেছিলেন যে বাড়তি খাবারটুকু হয়তো তার অতিথি কুকুর খুব অনায়াসে পেয়ে যাবে, কিন্তু আসলে অনায়াসে কুকুর কিন্তু খাবার পাচ্ছিল না। তাকে কিন্তু উপবাস থাকতে হয়েছিল। কি কারণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে ওই মালির যে স্ত্রী মালিনী, সেই কি অতিরিক্ত খাবার নিয়ে যেত। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো? সে জবাব দেয় ল্যাজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। এই জায়গাটার একটু খেয়াল করো, সেটি হচ্ছে যে লেখক তো আসলে খুব নির্বিকার চিত্ত, মানে খুব নিশ্চিন্তে তিনি ছিলেন যে তার যে অতিথি কুকুর, তাকে হয়তো খাবার দাবার দেওয়া হচ্ছে। কিন্তু মানে এর আড়ালে যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে কুকুরকে প্রতিদিনই প্রায় উপবাস থাকতে হয়েছিল, এবং লেখক হয়তো মনে করেছে যে সে যেদিন মাংস রান্না হয়েছে সেই মাংসের হাড় হয়তো কুকুরকে দেয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি, যে আসলে ঘটনা উল্টো ঘটেছে, যে মালির বউ
সে কুকুরটির প্রতি বেশ নির্দয় আচরণ করেছে, তাকে মেরে ধরে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে, বাগানের মধ্যেই তাকে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। এই জন্য সে কি করে, ওই গেটের সামনে ওই পথ যেটা, পথের ধারে, পথের এক কর্নারে বসে বসে কুকুরটা সময় কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল, অর্থাৎ লেখক যে বাড়িতে ছিলেন তার কাজে নিযুক্ত যে সকল চাকর, তারাও কিন্তু এই মালির বউয়ের কর্মে তাদেরও সহায়তা ছিল, অর্থাৎ তারা সবাই মিলে কুকুরটিকে কি করেছে, ওখান থেকে বের করে দিয়েছে। তাহলে এই জায়গাটাতে আমরা ওই যে প্রথম ক্লাসে বলেছিলাম যে দুইটা ভিন্ন বৈশিষ্ট্য, একটি হচ্ছে যে এই সকল অসহায় প্রাণী যারা কুকুর বিড়াল, ঠিক আছে, যারা আসলে মানুষের দয়ার উপরে বেঁচে থাকে, তো সেই কুকুর বিড়াল বা এই জাতীয় পশু পাখির প্রতি মানুষের যে ভালোবাসা বা মানুষের যে দায়িত্ব, মানুষের যে কর্তব্য বা পশু যে প্রীতি, সেটি কিন্তু আমরা লেখকের মধ্যে দেখি। পক্ষান্তরে আরো এক শ্রেণীর মানুষ আমরা এখানে দেখতে পারি, যারা আসলে নিজের স্বার্থের কথা চিন্তা করে কুকুরের খাবারের অংশটুকুও কি করেছে, তারা মানে খেয়ে ফেলেছে বা নিয়ে নিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এমন নিম্ন মনের মানসিকতাও কিন্তু এখানে আমরা দেখলাম, ঠিক আছে। তারপর দেখো, হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। লেখকের শরীরটা কি হলো, বেশ খারাপ হয়ে গেল, যার কারণে 2 দিন যাবত তিনি বাড়ির বাইরে যেতে পারলেন না বা নিচে নামতে পারলেন না, বাইরে যেতে পারলেন না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্র তপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির, অর্থাৎ উপরের ঘরেও কিন্তু কুকুরটা কি হয়েছে, হাজির হয়ে গিয়েছে। যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু বিশ্রাম নিচ্ছিল, এই সুযোগে কুকুরটা কি করেছে, গেট দিয়ে ঢুকে একেবারে লেখকের ঘর বরাবর চলে এসছে। ভাবলাম 2 দিন দেখতে পাইনি, তাই বুঝি ও আমাকে দেখতে এসেছে। যেহেতু লেখকের শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যার কারণে তিনি আসলে 2 দিন ধরে নিচে নামতে পারেননি, সেজন্য তিনি ভেবেছেন যে হয়তো 2 দিন কুকুরের সঙ্গে আমার দেখা হয় না, এ কারণে হয়তো সে আমাকে সরাসরি আমার ঘরেই দেখতে চলে এসছে। ডাকলাম, এবার লেখক বলছে যে ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে হয়েছে তোর রে, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চাই। চাকরদের হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, যে লেখকের আসলে কুকুরটার প্রতি বেশ দয়া মায়া তৈরি হয়ে গিয়েছিল, ঠিক আছে, এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে একটা কুকুর যে আহ, উম, মানে না খেয়ে আছে, সেটা কিন্তু তার চেহারাতেই ফুটে উঠেছে। আর এই বিষয়টি লেখক অনুধাবন করতে পেরে তিনি বুঝলেন যে আসলেই একটা গরমিল হয়েছে, যে কারণে তিনি দেখলেন যে কুকুরটার চোখ দুটো ভিজে এবং তার অসহায় একটা চাহনি, একটা দৃষ্টি, যে দৃষ্টি দ্বারা তিনি বুঝতে পারেন সহজেই যে সে আসলে তার মনের কোনো দুঃখ সে বলতে চায়। তারপরে কিন্তু তিনি এই বিষয়টি অনুধাবন করে কি করলেন, চাকরদের হাঁক দিলেন, অর্থাৎ একটু জোরে শব্দ করে তাদেরকে ডাক দিলেন। তারপরে তারা তাড়াহুড়া করে কি করলো, দরজা খুললো, দৌড় খুললে মানে লেখকের ডাকে সাড়া দেওয়ার জন্য আসলো। আর এই শব্দেই অতিথি এবং অর্থাৎ কুকুরটি দৌড়ে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? এবার চাকর কি বলছে দেখো, আগে না, মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে, আজ তো অনেক খাবার বেঁচেছে। সেসব হলো কি, মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। এই জায়গাটা দেখো, অর্থাৎ লেখক কিন্তু একেবারে খুব নিশ্চিন্তে ছিলেন যে তার এই অতিথি, অর্থাৎ ক্ষণিকের যে অতিথি, অর্থাৎ একটা নতুন জায়গাতে এসে একটা সামান্য একটা কুকুর, একেবারে অসহায় একটা প্রাণী, যার সঙ্গে লেখকের একটু ভাব বিনিময় হয়েছে, ভাব হয়েছে,
তো তিনি হয়তো ভেবেছেন যে তার চাকর বাকরেরা হয়তো অনেক খাবার বেঁচে যায়, সেই খাবার থেকে হয়তো কিছুটা খাবার কুকুরকে তারা নিয়মিতই দেয়। কিন্তু সব ধারণাই তার ভুল ভুল প্রমাণিত হয়েছে। তো দেখো সেটা কেমন, যে লেখক সবকিছু বুঝতে পেরে মালিদেরকে ওই চাকরদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা কি কুকুরটাকে খেতে দিয়েছো? তখন তারা দেখো বলছে কি আর বলবে, বলছে না দেয়নি। কেন দেয়নি? কারণ দেয়নি মালির যে বউ, সে যত খাবার বেঁচে গিয়েছিল সব খাবার একেবারে চেঁচে পুছে নিয়ে গেছে। চেঁচে পুছে মানে হচ্ছে যে একেবারে মানে সবটুকু নিয়ে গিয়েছে, এক ফোঁটাও অবশিষ্ট রাখেনি। বুঝতে পেরেছো? একেবারে মুছে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। অর্থাৎ লেখক কিন্তু পুনরায় কি করলেন, তার জন্য আবার ব্যবস্থা করলেন। অর্থাৎ তার চাকর বাকর ছিল তাদেরকে একটু রাগারাগি করে তাদেরকে কিন্তু কুকুরটিকে আবার নিয়ে আসতে বললেন এবং এই বারান্দার নিচে উঠানের ধুলোয় তাকে নিশ্চিন্তে স্থান করে দিলেন। মালি বউয়ের ভয়টা তার গেছে। মালি বউয়ের ভয়টা তার গেছে, এখানে কুকুরের কথা বলা আছে যে কুকুর মালির বউকে যে ভয় করত সেই ভয়টা ততক্ষণে দূর হয়ে গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। অর্থাৎ লেখকের ঘরের দিকে বা লেখকের দরজার দিকে, লেখকের দিকে সে তাকিয়ে থাকে এবং প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। বেড়াতে যাবার সময় হলে যে যখনই লেখক বেড়াতে যাবেন, কোথাও বাইরে যাবেন, তখনই যেন সে লেখকের সঙ্গে সঙ্গে যেতে পারে, এই কারণে সে সবসময়ই প্রস্তুত হয়ে লেখকের ওই মানে ঘরের দিকে সে প্রস্তুত হয়ে থাকে, তাকিয়ে থাকে। এরপর কি বলছেন, যে শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। বেশ কিছুদিন তিনি অবস্থান করছিলেন, তারপরে শরীরটা আসলে সেরকম মন মতো আসলে সুস্থ হয়নি। কিন্তু একটা সময় দেওঘর থেকে আবার বাড়িতে চলে আসার সময় হয়ে গেল। অর্থাৎ সেখান থেকে বিদায় নিয়ে তিনি কি করবেন, তার বাড়িতে তিনি চলে আসবেন। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই গল্পের সবচেয়ে মূল আকর্ষণীয় জায়গা কিন্তু এইখানে, এই জায়গাটা একটু বেশি খেয়াল করবো। সেটা কি, যে তবু দিন দুই দেরি করলাম নানা ছলে, এই লাইনটা দাগিয়ে রাখতে হবে। যে লেখক তার সময় শেষ হয়ে যাওয়ার পরেও কেন দুই তিন দিন, দিন দুই মানে দেরি করলেন, নানা ছলে কেন তিনি দেরি করলেন, কেন দেরি করলেন? দেখো, আজ সকাল থেকে জিনিস বাধাবাধি শুরু হলো। দুপুরের ট্রেন, গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহা ব্যস্ত, কুলিদের সঙ্গে স্যার, ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো। কোথাও যেন কিছু খোয়া না যায়, তার উৎসাহই সবচেয়ে বেশি। হ্যাঁ বলো। স্যার এখানে সার সার গাড়ি বলতে কি বোঝানো হয়েছে? সার সার মানে লাইন দিয়ে, সারি বেঁধে রাখা। সারি বেঁধে। ঠিক আছে, কারণ লেখক বেড়াতে এসছেন, তার সঙ্গে তিনি আরো অনেক জিনিসপত্র নিয়ে আসছেন, বুঝতে পেরেছো? তো সব জিনিসপত্র সহ তিনি যখন তার বাড়িতে আবার ফিরে যাবেন তখন নিশ্চয়ই গাড়ি লাগবে। তো সেখানে সারি সারি গাড়ি এসে দাঁড়ালো আর কি। তিনি যখন চলে যাবেন সমস্ত মালামাল নিয়ে, এই গাড়ি ট্রেন পর্যন্ত যাবে, ট্রেনে মালামাল তুলে দেওয়ার কাজে। ঠিক আছে, তো সেই গাড়িগুলো গেটের বাইরে সারি সারি করে দাঁড়ালো। এরপরে মালপত্র বোঝাই দেওয়া হলো। অতিথি মহা ব্যস্ত, অর্থাৎ কুকুরটা সবচেয়ে বেশি ব্যস্ত দেখা গেল কুকুরটিকে, কারণ কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো। অর্থাৎ বুঝতে পারছো যে একটা পোষা প্রাণী, পোষা কুকুর যাদের বাড়িতে থাকে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে কিভাবে একটা কুকুর আসলে প্রভু ভক্ত হয়, বা যাকে এই কুকুর বিড়াল এরা যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, তার জন্য তারা কিন্তু যে কোনো কিছু করতে পারে। দেখবা যে অনেক বেশি দৌড়ে ছোটাছুটি করে, এখানে যায় ওখানে যায়। তো সেই ব্যাপারটি দেখা গেল যখন লেখকের মালামাল গুলো গাড়িতে তোলা হচ্ছিল, তখন সবচেয়ে ব্যস্ত দেখা গেল ওই কুকুরটিকেই। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়, তার উৎসাহই সবচেয়ে বেশি। কোথাও যেন কিছু খোয়া না যায়, এই লাইনটা দাগাবে। আর হচ্ছে তার উৎসাহই সবচেয়ে বেশি। এই জায়গাটিতে এই জায়গাটিতে কি বোঝানো হচ্ছে, সেটি হচ্ছে যে লেখকের কেবল একপাক্ষিক হৃদ্রতা কিন্তু এখানে প্রকাশিত হয়নি। অর্থাৎ লেখকের বা আমাদের
গল্পের কথক যিনি, তার যেমন কুকুরটির প্রতি এক ধরনের সৌহার্দ্য বোধ বা এক ধরনের কি বল স্নেহের একটা মন আমরা দেখতে পাই, ঠিক তেমনি কুকুরটিও কিন্তু লেখকের প্রতি কুকুরটিরও কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? আর তার কারণেই দেখো, যখন লেখকের বা আমাদের গল্পের কথক যিনি, তার মালামালগুলো নেওয়া হচ্ছে বা তার কোনো কাজ করা হচ্ছে, তখন কুকুরটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সেই কাজটিতে অংশগ্রহণ করছে এবং কোথাও যেন কিছু খোয়া না যায়, অর্থাৎ সে যেন একেবারে পাহারাদারের মতো, একেবারে সিকিউরিটি গার্ডের মতো সে কি করছে, লেখকের সব কিছু খেয়াল করছে, কোনো কিছু যেন নষ্ট না হয় বা কোনো কিছু বাদ না যায়। তার উৎসাহ সবচেয়ে বেশি, অর্থাৎ এই মালামাল উঠানো নামানোতে সবচেয়ে বেশি উৎসাহ দেখা গিয়েছে ওই কুকুরটির মধ্যেই। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো, অর্থাৎ একে একে মাল বোঝাই গাড়িগুলো ছাড়লো, তারপরে মানে গল্পের কথক তিনিও একটি গাড়িতে উঠলেন, তখন গাড়িগুলো চলা শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। তাহলে এই জায়গাটা একটু চিন্তা করে দেখো, স্টেশন খুব বেশি দূরে না, তারপরেও তো মোটামুটি একটু দূর হবেই, যেহেতু লেখক গাড়িতে করে গিয়েছেন। তো সেখানে যখন তিনি গাড়ি থেকে নামেন, তখন সেখানে যেয়ে দেখেন কি, যে ওই কুকুরটি সেখানে দাঁড়িয়ে, অতিথি সেখানে দাঁড়িয়ে। তাহলে দেখো, ওই স্টেশন পর্যন্ত কুকুরটি দৌড়ে পৌঁছে গেছে। কিরে, এখানেও এসেছিস? লেখক একটু অবাক হয়, অবাক হয়ে কুকুরটিকে প্রশ্ন করে, কি ব্যাপার, তুই এখানেও চলে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। অর্থাৎ কুকুরটিও তো আর মুখ দিয়ে কথা বলে বোঝাতে পারবে না যে তার মনের ভাষা কি, তাই না? তো তার ভাষাটা কি, কেমন, সে শুধু লেজ নাড়ে, বুঝতে পেরেছো? তার যে লেজ রয়েছে সেই লেজ নেড়ে নেড়ে সে জবাব দেয়। সেই জবাবের অর্থ আসলে অস্পষ্টই থাকে। লেখক এই কুকুরটির লেজ নাড়ার অর্থ খুব বেশি ভালো বুঝতে পারেন না, এ কারণে তিনি বলছেন, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল সবাই, পেল না কেবল অতিথি। কারণ অতিথি হচ্ছে কে, একটা কুকুর। আর যারা মালামাল তুলে দিতে আসছে, চাকর বা হচ্ছে যে গাড়ির লোকজন, তারা তো মানুষ, বুঝতে পেরেছো? লেখক কি করেছেন, তাদের সবাইকে বকশিস দিয়েছেন, তাদেরকে টাকা দিয়েছেন, কিন্তু অতিথিকে দেওয়ার মতো তার কাছে তেমন কিছু নেই। কারণ আমরা কখনো ভাবি না যে এরকম একটা মানে প্রাণীকে বা এরকম একটা জীবকে কোনো পুরস্কার দেওয়া উচিত, তাই না? তো লেখকও স্বাভাবিকভাবেই কি করলেন, দেখো এই জায়গাটাতে, পেল না কেবল অতিথি, সবাই বকশিস পেল কিন্তু অতিথি কোনো বকশিস বা উপহার পেল না। গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে, যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম, স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। অর্থাৎ যখন ট্রেনটা ছেড়ে দেয়, তখন ট্রেনের যে গরম বাতাস, সেই গরম বাতাসের কারণে ধুলা উড়ে সামনের ওই গ্লাসগুলো বা হচ্ছে সামনের দরজা জানালাটা আচ্ছন্ন হয়েছে, মানে অস্পষ্ট হয়ে গেছে, ঠিক আছে, ধুলাই মলিন হয়ে গেছে, যার কারণে সেটা দিয়ে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও সেখান দিয়ে ঝাপসা যা দেখতে পায় লেখক, সেটি তিনি কি দেখলেন, যে স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। অর্থাৎ স্টেশনের ফটকের বাইরে, গেটের বাইরে, স্টেশনের যে গেট, সেই গেটের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে, অর্থাৎ এক পলকে, এক দৃষ্টে মানে হচ্ছে যে এক পলকে, চোখের মানে এক একটানা তিনি, একটানা কুকুরটি কি ওই লেখকের দিকে তাকিয়ে আছে। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। সেটা কি, দেখো যে ট্রেন ছেড়ে দিছে, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেন পেলেন না? কারণ একটি, কারণ হচ্ছে যে মনের একেবারে গভীরে, মনের গহীন কোণে ওই অতিথির প্রতি, অর্থাৎ ওই কুকুরটির প্রতি লেখকের এক ধরনের ভালোবাসা, এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে, যার কারণে, এবং পক্ষান্তরে কুকুরটিরও লেখকের প্রতি কি হয়েছে, একই ধরনের ভালোবাসা এবং টান
তৈরি হয়েছে। যার কারণে যখন লেখক একেবারে সর্বশেষ মুহূর্তে ট্রেন ছেড়ে যখন তিনি চলে যান, তখন আসলে বিষয়টি ফিল করেন বেশি করে যে কুকুরটি কত আগ্রহ নিয়ে, কত ভালোবাসার মন নিয়ে, চোখ নিয়ে তিনি কুকুরটি লেখকের দিকে তাকিয়ে আছে। যার কারণে তার ট্রেন ঠিকই ছেড়ে দিয়েছে, বাড়িও হয়তো একসময় চলে যাবে, কিন্তু তিনি আসলে সকল প্রকার আগ্রহ হারিয়ে ফেলেন। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। এবার অতিথি কি করবে? সে তো অবলা জাতি, হ্যাঁ, অবলা প্রাণী। সে এসে আবার হয়তো ওই মানে বাড়িতে আসবে, ওই গেটের কাছে আসবে, কিন্তু এসে কি দেখতে পাবে? এসে দেখতে পাবে যে তার গেটটি বন্ধ, বাড়ির লোহার গেটটি বন্ধ, সেখানে ঢোকার কোনো সুযোগ নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, এরপর সে হয়তো বা একদিন দুই দিন সেখানে অপেক্ষা করবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। লেখকের মনে মনে ভাবনা আর কি এগুলো, যে কুকুরটি হয়তো কি করবে, হয়তোবা কোনো একটা নিস্তব্ধ মধ্যাহ্ন, অর্থাৎ একেবারে একটা শূন্য দুপুর আর কি, হ্যাঁ, যখন কোনো হইচই নেই, কোনো সব পরিবেশটা নিস্তব্ধ, একেবারে স্তব্ধ, তো সেই ধরনের একটা দুপুরের কোনো একটা ফাঁকে কুকুরটি হয়তো কি করবে, কোনো এক ফাঁকে লেখকের ঘরেও মানে খুঁজে দেখবে যে তাকে পাওয়া যায় কিনা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। লেখক কি বলছেন, যে দেওঘরে তিনি আসলে গিয়েছিলেন যে কারণে, সেটা সেটা হচ্ছে যে তার শারীরিক সুস্থতার কারণে। তো সেখানে যে দেখো সবচেয়ে তুচ্ছ যে প্রাণী, কি বলা হচ্ছে এখানে, যে ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। তার মানে কি, আমরা মানে সবচেয়ে তুচ্ছতম জীব হচ্ছে কুকুর জাতীয় প্রাণী, তাই না? তো সেই হচ্ছে সবচেয়ে তুচ্ছ জীব এই শহরে, এই কুকুরের চেয়ে তুচ্ছ আর কোনো জীব হয়তো নেই। কিন্তু লেখক যখন দেওঘর থেকে ঘুরে এসছেন, তখন তার ওই একটি স্মৃতি তার মাথার মধ্যে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। সেই স্মৃতিটি হচ্ছে ওই কুকুরের সঙ্গে কাটানোর সময় এবং কুকুরের সঙ্গে ঘটে যাওয়া তার সকল ঘটনা। অর্থাৎ আরো নানান ঘটনা হয়তো তার ঘটেছে তার চাকর বাকরের সঙ্গে, বা তার তিনি যেখানে যেখানে গিয়েছেন, বিভিন্ন কাজকর্ম করেছেন, অনেক ধরনের সময় কাটিয়েছেন, অনেক ধরনের স্মৃতি হয়তো তার রয়েছে, কিন্তু সকল প্রকার স্মৃতিকে ছাপিয়ে একটি স্মৃতি বা একটি ঘটনায় তার তিনি সবচেয়ে বড় করে দেখেছেন। সেটি কি? সেটি হচ্ছে এই কুকুরটির প্রতি তার ভালোবাসা, বা কুকুরটির প্রতি তার যে একটি অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে, বা কুকুরটির প্রতি যে দয়া মায়া অনুভূতির সৃষ্টি হয়েছে, কুকুরের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনা স্মৃতি, সেটিকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এবং গুরুত্ব দিয়েছেন বলেই পরবর্তী সময়ে এই স্মৃতিকে কেন্দ্র করে, এই স্মৃতি চারণ করে তিনি একটি গল্প রচনা করেছেন, যে গল্পের নাম দিয়েছেন অতিথির স্মৃতি। অর্থাৎ দেওঘরের স্মৃতি তিনি দিতে পারতেন, বা অন্য কোনো নাম দিতে পারতেন, কিন্তু সেটি না দিয়ে এই গল্পের নামকরণ অতিথি স্মৃতি দিয়ে যথার্থই তিনি স্মৃতিচারণ করেছেন বলে আমার মনে হয়। তো যাই হোক, তাহলে ওভারঅল গল্পটা দেখে, গল্পটা পাঠ করে আমরা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে যে যে কোনো মানুষেরই, যে কোনো মানুষ মাত্রই আমাদের সকল প্রকার জীবজন্তু বা প্রাণী যারা রয়েছে তাদের প্রতি তাদের প্রতিও আমাদের একটি আম, মানে কি বলবো, সৌহার্দ্যপূর্ণ একটি মানসিকতা সবসময় রাখতে হবে, ঠিক আছে? কারণ আশেপাশে যত জীব থাকে, প্রাণী থাকে, হ্যাঁ, জীবজন্তু থাকে, তারা কিন্তু মানুষের অনুগ্রহ, দয়া বা করুণাতেই তারা কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে, ঠিক আছে? সুতরাং আমাদের চারপাশে যত জীবজন্তু বা এই ধরনের প্রাণী থাকবে, তাদের প্রতিও আমাদের সমান ভালোবাসার একটি মন থাকতে হবে। বুঝতে পেরেছো? তো আমরা সেই তথ্যটি এই গল্পের মধ্যে পাই, যে লেখক দেওঘরে গিয়েছিলেন একটি কাজে, তার শারীরিক সুস্থতা লাভ করার উদ্দেশ্যে,
কিন্তু সেখানে যেয়ে তিনি কি করলেন, এমন একটি প্রাণীর সঙ্গে তার কিছু সময় কাটলো, কিছু স্মৃতি ঘটলো, মানে স্মৃতি তৈরি হলো। সেটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী কুকুর। অর্থাৎ কুকুরকে আমরা সেরকম মানে কোনো মানে কি বলবো যে সেরকম কোনো দামই দেই না আমরা বলতে গেলে, তাই না? কিন্তু লেখক কি 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 মানে কি কি তথ্য দিলেন, কি বার্তা দিলেন, সেটি কি হচ্ছে যে আমরা যেন যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আমাদের চারপাশের সকল প্রকার জীবজন্তু, গৃহপালিত পশু, সকলের প্রতি আমাদের যেন একটি ভালো মন থাকে, তাদেরকে যেন আমরা টেক কেয়ার করি, তাদেরকে খাবার দেই, তাদের যত্ন নেই, তাদের যেন কষ্ট না হয়, সেদিকে যেন আমরা খেয়াল রাখি। বুঝতে পেরেছ? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবে। স্যার সহসা শব্দের অর্থ কি? কি মানে? সহসা। সহসা মানে হঠাৎ। অনায়াসে, অনায়াসে। বুঝতে পেরেছ? হঠাৎ না। স্যার বামন ঠাকুর কারা? বামন ঠাকুর যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যারা আর কি ধর্ম চর্চা করে, হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মে যারা আর কি ওই ব্রাহ্মণ শ্রেণী, তাদেরকে বামন বলা হয়। তোমরা কি গল্পটা বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আমরা একটু পাঠ পরিচিতিটা দেখতে পারি। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এই গল্পটি কিছুটা সংকলিত, কিছুটা কাটছাট করে এখানে দেওয়া হয়েছে, নামকরণ করা হয়েছে অতিথির স্মৃতি। ঠিক আছে? একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্ক এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন স্নেহ প্রীতির সম্পর্ক অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। এবং এই ধরনের গল্প কিন্তু বাংলা সাহিত্যে অসংখ্য গল্প আছে। এই মানে বিভিন্ন পশু পাখির প্রতি যে মানুষের যে ভালোবাসা, এই সকল এই নিদর্শন কিন্তু আমরা আরো অনেক গল্পে দেখতে পাই। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গল্প রয়েছে, না সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প রয়েছে মহেশ। না সরি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহেশ গল্প রয়েছে, তাই? হ্যাঁ, বললাম স্যার একটা গরু নিয়ে, ষাঁড় আর কি। হ্যাঁ, তারপর ওই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প আছে, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প রয়েছে শুভা। শুভা গল্পের মধ্যে আমরা দেখি যে ওই যে মানে বাড়ির গরু, তারপরে বিড়াল, তাদের সঙ্গে তার সম্পর্ক। হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক গল্প কিন্তু আছে। যেমন একটি গল্প আছে কালা পাহাড়। কালা পাহাড় নামে একটি বাংলা গল্প রয়েছে, যে সেখানে একটা গরুর সঙ্গে কি কি দারুণ একটি সম্পর্ক। ঠিক আছে? তো মূল কথা হচ্ছে মানুষের সঙ্গে যেভাবে হৃদ্রতার সম্পর্ক হয়, স্নেহ প্রীতির ভালোবাসার সম্পর্ক হয়, মানুষের সঙ্গে অন্য প্রাণীরও এই একই সম্পর্ক হওয়া উচিত। ঠিক আছে? কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূল কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্পে সম্পর্কের এই বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। অর্থাৎ পাশাপাশি দুই ধরনের বৈশিষ্ট্যই আমরা এই গল্পের মধ্যে দেখেছি। তবে দুই ধরনের বৈশিষ্ট্য দেখে আমাদের যেটা শিক্ষণীয়, আমরা যেটা গ্রহণ করব, সেটি হচ্ছে অবশ্যই যে কোনো জীবের প্রতি আমাদের মানসিকতা হবে স্নেহ, প্রীতি এবং ভালোবাসাপূর্ণ। ক্লিয়ার? কোনো অবস্থাতেই, যেমন অনেক দুষ্টু লোকে কি করে, দেখা যাচ্ছে কুকুর যাচ্ছে, তাকে হয়তো একটা ঢিল ছুঁড়ে মারলো, তাকে একটা ইট পাটকেল ছুঁড়ে মারলো। অথবা এমন আছে যে একটা চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছে একজন চাওয়ালা,
সে হয়তো তার সেই গরম পানি এক মগ গরম পানি কুকুরের গায়ে ছিটে মারলো। এরকম নানান ধরনের নির্মম কাজ কিন্তু আমাদের সমাজে হয়। এত ধরনের নির্মম কিন্তু আমরা কখনোই হব না। আমরা সবসময় সচেতন থাকবো যে আমার দ্বারা, আমার কথায়, আমার কাজে, আমার আচরণ, আমার ব্যবহারে মানুষ তো কোনো কষ্ট পাবেই না, বরঞ্চ যত প্রকার জীবজন্তু আছে সৃষ্টিকুলে, অর্থাৎ মহান সৃষ্টিকর্তার যত সৃষ্টি রয়েছে, কোনো সৃষ্টি যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কষ্ট অনুভব না করে। ঠিক আছে, এই ধরনের একটি উদার মানসিকতা আমাদের রাখতে হবে। স্যার একটা কথা আছে স্যার, সেটা হচ্ছে স্যার অনেক সময় তো স্যার কুকুর বিনা কারণে আমাদেরকে উল্টা স্যার টেস্ট করে স্যার, তখন তো স্যার আমাদের ভাবতে হয় স্যার, মানে কুকুরও অনেক সময় স্যার আমাদের প্রতি বাজে ব্যবহার করে, তখন তো স্যার বাজে ব্যবহার করবে, তাহলে ওটা তো পেইব্যাক তো পাবাই। আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। না, ও খুব ভালো বলেছে যে সেটা খুব কম সময়ে ঘটে। ঠিক আছে, কারণ তুমি যখন বাসার বাইরে বেরোবে দেখবা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে স্যার হচ্ছে, মানে আমি আর আমার এক বন্ধু স্যার এই সেকশনে আছে স্যার, মাসুদ, আমি আর ও স্যার স্কুলের ভিতর হাঁটতেছিলাম, যখন ঠাস করে স্যার 3টা কুকুর আমাদেরকে বিনা কারণে ধাওয়া করা শুরু করছে, আমরা স্যার দৌড়ে চলে আসতে স্যার। আচ্ছা আচ্ছা, মানে আর মানে আমরা কোনো কারণেই ছিল না স্যার, আমরা দুজন হাঁটতেছিলাম, ঠাস করে চলে আসছে স্যার। এই জন্য স্যার আমাদের স্যার একবার একটা মোরগ তাড়া করছিল স্যার, বিশ্বাসযোগ্য এটা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আজকের আমি মানে আনুষ্ঠানিক ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি, বাট তোমাদের প্রশ্নের আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন স্যার। কেউ কিন্তু লিভ নিবে না। ওকে স্যার।